মূল ঘটনায় আসি। সালটা 2007। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল। অনেকেরই সেটা জানার কথা। সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলে মেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী ওইসব এলাকা থেকে ছেলেমেয়েরা বেশি আসতো। যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই, সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি। হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম। ওরকম কারোর সাথে কথাবার্তা বলতাম না। হোস্টেল আর আমার সিটের 2টো সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অং স্রো। হ্যাঁ রাসেল ভাই, ওর নাম ছিল অং স্রো। আমার মনে হচ্ছে এটা অং ব্রো হবে, কারণ তাই মনে হচ্ছে আমি ব্রো ধরেই পড়ছি। ব্রো সম্প্রদায়ের ছেলে ছিল। আমি যাওয়ার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো। এবং ওর বয়স একটু বেশি ছিল, অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনের হয়। আমিও কম ছিলাম না। ফলে অল্প সময়ে আরো 2-4 জন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। অং কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে। ও ইংরেজিতে তেমন ভালো ছিল না। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি। পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই শুরু হয় অংকে জানা। এরপর দুজন ভাত খেতে যাওয়া, আড্ডা দেয়া শুরু হয়, কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেই ও কথা বলতো, আর কারো সাথেই মিশত না। আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম। ও প্রতিদিন বিকেলে মাগরিবের আজান পর্যন্ত কোথায় যেন চলে যায়, অর্থাৎ হোস্টেলে ফিরে আসে না। আমি ফুটবল ক্রিকেট খেলতাম, ওর না থাকাটা তেমন খেয়াল করিনি কখনো, কিন্তু লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে সে কোথায় যেন যাচ্ছে। আবার মাগরিবের আজানের পরে চলেও আসতো, আর সবকিছুই স্বাভাবিকভাবে করত। তো একবার রমজান মাসে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হলো। আমি ইফতারের সময় ওকে ইফতার খাওয়ার জন্য খুঁজতে থাকি। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের 4 তলায় একটা রুমে ও 2টো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই, কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট, যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়রা পরেন। অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে। এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল। পরে যখন ঘুরে অনুশীলন করছিল এবং সেই সময় সে আমাকে দেখে ফেলে, ও দাঁড়িয়ে যায়। আমিও অবাক হয়ে তাকিয়ে থাকি। পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে বলল, এসব যেন কাউকে না বলি। আমি বললাম, তোমাকে দেখে তো তেমন কিছু মনে হয়নি। আর তুমি কি না? অং কাপড় চেঞ্জ করতে করতে বলল, এতদিন কেউ জানতো না, আজ তুমি জেনে গেলে। এটা বলেই হেসে দিল। পরে দুজনে হোস্টেলে চলে আসি। আসার পরে অং আগের মতোই স্বাভাবিক এবং চুপচাপ শান্ত একটা ছেলে, অথচ সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট ছিল। পরে আমি ওর সম্পর্কে আরো জানতে আগ্রহী হই আর দুষ্টুমি করে ওকে আমার প্রেমের কথা বলি। আর অং বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা। একদিনে না, ধীরে ধীরে অংকে আমি জানতে পারি কিভাবে সে এখানে এসেছে, কিভাবে বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল। বলছে অং, আমি অংব্র। আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে অনেক গহীনে বড় ভান্তের, অর্থাৎ বৌদ্ধভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে, আর ওখানেই আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটর সাইকেলে, তারপর পায়ে হেঁটে আরো অনেক গভীরে ছোট ঝড়া পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজও ছিলেন।
অনেক নাম ডাক ছিল ওনার। সবাই ওনাকে থানট্রয় নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সবকিছু উনি সুস্থ করে তুলতেন, এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন, তাই আমার নানার বাড়িতেই আমরা থাকতাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, শান্তি বাহিনীর JSS তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই। আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না। আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে। ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা আমার নানাকে দিতে চান, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে ওই টাকাগুলো ওনার হাতেই দেন। টাকা দিয়ে চলে যাবার সময় উনি নানাকে আশ্বাস দেন যারা আমার বাবাকে মেরেছে তিনিও তাদেরকে মেরে ফেলবেন। পরে আমার নানা ওনাকে বললেন যে না, যা করার আমার নানাই করবেন, নেতাদের কিছু করতে হবে না। একথা শুনে নেতারা আবার আমার নানার পায়ে পড়ে ক্ষমা চায়, কারণ ওই নেতা ভালো করেই জানতো আমার নানার ক্ষমতা সম্পর্কে। নানা শুধু এটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের কিছুই হবে না। নেতা চলে যাবার পরে আমার বাবার দাহ সম্পন্ন হয়। আমার নানা প্লাস্টিকের কৌটোয় আমার বাবার দেহভস্যের কিছু অংশ নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পর থেকে কারোর সাথেই তেমন আর কথা বলেন না। শুধু নিজের রুমে দিনরাত কি সব মন্ত্র পাঠ করতেন। বলে রাখা ভালো, আমাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে 1 সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম আছে, কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি। প্রায় 3 দিন পরে আমার নানা আবার আমার বাবার দাহ জায়গায় এসে চারিদিকে 4টি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহ স্থানটি ঘিরে দেন আর 4টি মোমবাতি জ্বালিয়ে দেন। সাথে কি কি যেন আরো অনেক মন্ত্র পাঠ করেন। একটানা প্রায় 2-3 রাত মন্ত্র পাঠ শেষে নানা উঠে দাঁড়ান। তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ আর পান, সুপারি, জর্দা। আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি থানচির লোকজনও অনেক ভয় পেয়ে যান, কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কে বা কারা করেছে সেটা কেউই জানত না। তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার। বাবার মৃত্যুর 8ম দিনে খুব সকাল সকাল 2জন মহিলা, একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছু করতে পারবো না। আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের কোনো ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয়। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে সপ্তাহখানেক আগে সেই 2জন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত, সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলতো না। কিন্তু সেই রাতের 2 দিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়, কিন্তু ওই দিন থেকে
কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি। তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সবসময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে। দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান। কবিরাজ এই ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন। কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি। এটা অনেক অনেক উচ্চ স্তরের কালো জাদু, ডাকিনী বিদ্যা, এবং এটা কোনো জিনভূতের কাজ নয়। এটা সরাসরি ওই মৃত লোকটার আত্মার কাজ, যাকে এখনো মুক্ত করে দেয়া হয়নি, এবং যিনি এসব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন। সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী 9 থেকে 11 দিনের মধ্যে হবে। আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার গুরু ধানরাই, এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি। এই বলে তিনি দুহাত করজোড়ে নমস্কার করে বলতে থাকেন, গুরু আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে হাত দিয়েছি। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায়। তাদের পরিবার এই খবর জানতে পারে, তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে। পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায় আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল, চোখ খোলা অবস্থায়। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখেনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কি কি যেন বলছিলেন। পরের দিন সকালে 11তম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন, কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল আরো কি কি সহ বাবার দেহ ভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর প্রায় 12 দিন পরে নানা মুখে ভাত দিলেন। এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন। 2006 সালে মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি খ্রিশ্চান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি। কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন আর সেই থেকে আমি এখানে। রাসেল ভাই, এই ঘটনাটা আপনাদের লিখে পাঠালাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ করছি। ঘটনাটি আমার শ্যালকের মুখ থেকে শুনেছি। খুব ভয়ানক কালো জাদুর একটা ঘটনা। আমার স্ত্রীর ছদ্মনাম আমি এখানে ব্যবহার করলাম, ওর নাম মিহি।
ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। সে ছিল খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে দেখে পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব দেয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধের ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরো অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারেনি। সে মিহিকে দেখে নেয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সে এখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগের চেষ্টা করেছে। মিহি তার সাথে কোন রকম সম্পর্ক রাখবে না বলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও যেত না, চুপচাপ বাসায় থাকতো, কারণ মন খারাপ থাকতো, কান্নাকাটি করত, কিন্তু কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচন্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকলো। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যেও সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির মানুষ ভাবছিল হয়তো সেই ছেলের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাই এমন করছে। যতদিন যাচ্ছিল তার সমস্যা বেড়েই চলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা তার কোনো রোগ ধরতে পারত না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির মানুষ খেয়াল করল মিহি যখন একা থাকে তখন সে একাই কি সব যেন বলতো, মনে হতো সে কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। মিহি এক কাপড়ে বের হয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করল মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছুবার ফু দিয়ে তাকে শান্ত করেন। হুজুর বলেন, ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনারা অতি দ্রুত ওকে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখে। মিহি সেদিন সারা রাত তার মাকে বলছিল, দেখো মা, ওই সে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দাও, খুব বিদঘুটে লাগছে আমার। ওই দেখো, ও আবার আমাকে খুন করতে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল, তুমি আমার হাত ধুয়ে দাও। এভাবে কোনোভাবে রাতটা পার হলো। পরের দিন ওকে জোর করে বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আগেই বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন একটি বড় মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল। তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি অট্টহাসি হাসতে শুরু করলো। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিক থেকে বৃত্তাকারে দাগ কাটলেন।
মিহিকে সেই বৃত্তাকারের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে থাকলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? মিহি বলছে, আমি কে সেটা তুই জেনে কি করবি? বাঁচবে না, ও বাঁচবে না, যতই চেষ্টা করিস না কেন। কি চাস তুই? রক্ত খাবো, আমি রক্ত খাবো। এরপরে হুজুর দোয়া দুরূদ পড়ে এবং ফু দেওয়ার পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হুজুর মিহির বাবাকে ডাকলেন আর বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুতে মিহির মাথার চুল, ও যে জামা পরে সেই জামার সুতা, ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্ত খেঁকো পিশাচকে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে পেরে ওঠা অনেক কষ্টসাধ্য। তাই পিশাচকে ইচ্ছা করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দিয়ে যায়। আর এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। ও যা করতে চায় করতে দিন, ওকে শুধু চোখে চোখে রাখুন। আর আমাকে 5 দিন সময় দিন। হয়তো পুরোপুরি ঠিক না হলেও পিশাচকে দূরে সরিয়ে রাখা যাবে। এর জন্য সব ব্যবস্থা করতে 5 দিন সময় লাগবে আমার। এইসব কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি এবং সেই ছেলেটা বসত। এদিকে সব বন্ধু বান্ধবীরা মিহির সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু ও কাউকে চিনতে পারত না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়? আমি তার কাছে যাব, ওকে ডাকো। বন্ধু বান্ধবীরা সবাই বুঝতে পারত সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি ওই ছেলেটাকেও চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে এসেছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পরে মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। এবারে হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, কি মনে করেছিস আমাকে তাড়াবি? আমাকে তাড়ানো এত সোজা না। তারা সেই পথ দিয়েই বাড়িতে রওনা হলো। তারপর ঘটল আসল ঘটনা। তারা বাড়ির রাস্তায় সেই বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পরে ঠিক সেই বাঁশের নিচে হঠাৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল মিহি। মিহির বাড়ির লোক মিহিকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। যখন মিহিকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মিহির বাবা মা, মিহির 2 চাচা এবং মিহির ছোট ভাই সাথে ছিল। অনেক জোরাজুরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না।
মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। ফজরের আজান দেয়া শুরু হলো। তখন হুজুর বললেন, ফজরের নামাজ করল। তারপর আমার সাথে পরিচয়, প্রেম এবং বিয়ে। আরেকটু মজার ঘটনা বাকি আছে। মিহির আমার সাথে সম্পর্কের পর থেকে তার বাড়ির লোক খেয়াল করল মিহি আগে থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো আবার হাসি খুশি সবার সাথে কথা বলে। বিয়ের পরে আমার শাশুড়ি অর্থাৎ মিহির আম্মা মিহিকে নিয়ে আবার সেই হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে জিজ্ঞাসা করলেন এখনো কি সমস্যা আছে কিনা। হুজুর মিহিকে দেখে অবাক হয়ে বললেন, এ কিভাবে সম্ভব? মিহির মা বললেন, কি হলো হুজুর, কোনো সমস্যা? হুজুর বললেন, এটা তো অসম্ভব ছিল। আচ্ছা, মিহির বিয়ে হয়েছে কতদিন হলো? মিহির মা বললেন, 6 মাস। হুজুর বললেন, আপনার জামাই কি করে আর কোথায় থাকে? তখন আমার শাশুড়ি আমার বিষয়ে সবকিছু হুজুরকে বললেন। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়ে হঠাৎ বললেন, আলহামদুলিল্লাহ। মিহির মা জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? জবাবে হুজুর বললেন, যে ছেলেটার সাথে মিহির বিয়ে হয়েছে তার 6 মাস আগে সেই ছেলের সাথে যখন মিহির সম্পর্ক হয় ঠিক তখন থেকে 2টা জিন মিহির পেছনে লেগে থাকা সেই পিশাচকে বিভিন্নভাবে অত্যাচার করত। কোনোভাবেই মিহির কাছে আসতে দিত না। এক পর্যায়ে জিন দুটি রক্ত খেকো পিশাচকে হত্যা করে। এখন
আপনার মেয়ে সম্পূর্ণ আশঙ্কা মুক্ত। এই কথা শুনে আমার শাশুড়ি জিন দুটির কথা জানতে চাইলেন। হুজুর বললেন, এই জিন দুটি আপনার জামাই অর্থাৎ সাব্বিরের রক্ষাকারী জিন, যারা সবসময় সাব্বিরের আশেপাশে থাকে। তার কোনো ক্ষতি করার কেউ চেষ্টা করলে, উল্টো পাল্টা কোনো কিছু করলে উল্টো তাদেরই ক্ষতি করে দেয়। এমনকি যে ছেলে মিহির ওপর কালো জাদু করেছিল, সে অনেকবার আপনার জামাইয়ের ওপর কালো জাদু করার চেষ্টা করেছে, কিন্তু সেই জিন দুটি আপনার জামাইয়ের সাথে রক্ষা কবচ হিসেবে থাকার জন্য সেই ছেলেটি কিছুই করতে পারেনি। আল্লাহর রহমতে আপনার মেয়ের আর আপনার মেয়ের জামাইয়ের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এই ছিল আমার ঘটনা। এই ঘটনা কিছুদিন আগে আমার শ্যালকের কাছ থেকে শুনেছি। গত ঘটনায় আমার রক্ষাকারী জিনের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি কখনোই এমন অনুভব করিনি যে আমার কাছে কোনো জিন আছে, আর যদিও থাকে তারা শেষ পর্যন্ত কি চায় আমার কাছে, আর কেনই বা তারা আমার সাথে থাকে, প্রশ্নটা থেকেই যায়। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে আরো কিছু ঘটনা আছে, সেগুলো শেয়ার করব। আমার লেখায় যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। সবাইকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাইমিন হোসেন সাব্বির, গ্রাম পুরাতন ঈশ্বরদী, থানা লালপুর, জেলা নাটোর।